আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান, পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমাদের লাস্ট মিনিট বায়োলজি সিরিজের লেকচার 3। ইনশাল্লাহ এই লেকচারে আমরা জিনতত্ত্ব থেকে বিবর্তনের আগ পর্যন্ত ইনশাল্লাহ শেষ করব। জিনতত্ত্ব বিবর্তনের 2টা পার্ট আসবে, এটা পার্ট 1 চলতেছে। তো পার্ট 1-এ ইনশাল্লাহ জিনতত্ত্ব থেকে বিবর্তনের আগ পর্যন্ত শেষ করব। তো কথা আর না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম আলোচনা টাইপ 1, বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব বা জেনেটিক্স। আচ্ছা, জিনতত্ত্বে কয়েকটা শব্দ ব্যবহৃত হয়, খুব খুব ফেমাস কিছু শব্দগুলো আমরা এখন করব, দেখে নিব আর কি। তো প্রথম শব্দ আসছে ফ্যাক্টর বা জিন। ঠিক আছে, ফ্যাক্টর বা জিন জিনিসটা কি? ধরেন কথা ডিএনএ অণুর ডিএনএর খণ্ডাংশ, ঠিক আছে, খণ্ডাংশ যা কি, ডিএনএর খণ্ডাংশ কি, এই যে জিন। ঠিক আছে, আর এটা কি হয়েছে, এটা কাজ কি? কাজটা হচ্ছে এটা জীবের বংশগতির বংশ বংশ পরম্পরায় মানুষের বা জীবের কি বৈশিষ্ট্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। বংশ পরম্পরায় বৈশিষ্ট্য স্থানান্তর করে বৈশিষ্ট্য স্থানান্তর করে স্থানান্তর স্থানান্তর এরপর আরেকটা বিষয়, আর জিনিসটা হচ্ছে জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক। বংশগতির, এটা হচ্ছে একটা কথা। আরেকটা কথা কি, বংশগতির ভৌত ও কার্যকরী একক, কার্যিক একক। আচ্ছা, এটা ছিল হচ্ছে জিনের আলোচনা। আর জিনকে গ্রেগর জোহান মেন্ডেল আমরা সবাই চিনি। তো তিনি এটার জিনকে নামকরণ করেছিলেন ফ্যাক্টর। আচ্ছা, মানে ফ্যাক্টর আর জিন আলাদা কোনো বিষয় না, দুইটা একই জিনিস। আচ্ছা, লোকাস জিনিসটা কি? লোকাস জিনিসটা হচ্ছে একটা ডিএনএর বা একটা জিন কোথায় থাকে? জিন থাকে হচ্ছে ক্রোমোজোমে। তো আমরা যদি একটা ক্রোমোজোম অঙ্কন ড্রয়িং করি, এটা হচ্ছে ধরেন একটা কথা এটা ক্রোমোজোম। তো ক্রোমোজোমের মধ্যে আমরা একটা বৈশিষ্ট্য ধরি। কি বৈশিষ্ট্য? লম্বা হওয়ার বৈশিষ্ট্য। লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা ধরি, এই জায়গায় আছে, এই জায়গায় লম্বা হওয়ার বৈশিষ্ট্য। তো এই যে এতটুকু হচ্ছে, তাহলে যে জায়গায় লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা আছে, তো ওইটাকে বলা হচ্ছে লোকাস। অর্থাৎ লোকাস হচ্ছে আপনার জিন বা মানে জিনের ঘর। ফ্যাক্টর বা জিনের ঘর, জিনের ঘর, এটাকেই বলতেছে লোকাস। আচ্ছা, এটা চেঞ্জ করি, লোকাস। এরপর অ্যালিল বা অ্যালিলোমর্ফ ব্যাপারটা কি? অ্যালিল বা অ্যালিলোমর্ফ ব্যাপারটা হচ্ছে, ধরেন আমাদের প্রত্যেকের কি দুইটা করে ই মানে ক্রোমোজোম স্থানান্তরিত হয়, একটা আসে বাবা থেকে, একটা আসে মা থেকে। তো ধরেন এটা বাবা থেকে আসলো, বাবা। আর ধরেন এটা আসলো মা থেকে, এটা আসলো মা থেকে। ঠিক আছে, তো ধরেন এই জায়গায় লম্বা হওয়ার জিনটা আছে, লম্বা হওয়ার জিন। তো মার ক্ষেত্রেও এই জায়গায় লম্বা হওয়ার জিনটা আছে। তো এখন দেখেন ব্যাপারটা হয়েছে কি, যে তো একটু সমস্যা হয়ে গেছিল মাঝখান দিয়ে। তো যেটা বলতেছিলাম, যে সমগোত্রীয় ক্রোমোজোমের একই লোক আছে। সমগোত্রীয়, তো আমরা লিখি সমগোত্রীয় সমগোত্রীয় ক্রোমোজোমের, ঠিক আছে, সমগোত্রীয় ক্রোমোজোমের একই লোক আছে। মানে একই লোকাস বলতে কি, মাত্র পড়লাম স্থান, যে জায়গায় জিন থাকে, একই লোক আছে, একই লোক আছে, একই বৈশিষ্ট্যের, একই বৈশিষ্ট্য, একই বৈশিষ্ট্যের। এরপর আর কি কি একই বৈশিষ্ট্যের জন্য দায়ী, দায়ী জিন। ঠিক আছে, দায়ী জিন যে জোড়া থাকে, তাদেরকে পরস্পরের আপনার
অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। ধরেন কথা এই যে এই জায়গায় যেমন বাবার ক্ষেত্রে কি এই জায়গায় লম্বা হওয়ার জিনটা আছে, হ্যাঁ, লম্বা হওয়ার জিনটা এখানে আছে, মার ক্ষেত্রে জিনটা লম্বা হওয়ার জিনটা আছে। তো দেখেন একই লোকাস ক্ষেত্রে একই জায়গায়, দেখছেন একই জায়গায়, আবার একই বৈশিষ্ট্যের জন্য দায়ী। তো কি এই লম্বা হওয়ার যে বৈশিষ্ট্য একই বৈশিষ্ট্যের জন্য দায়ী। তো এটাকে পরস্পরের কি বলা হয়, অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। আচ্ছা, আর সমগোত্রীয় কথাটা যে মাঝখানে আসলাম, সমগোত্রীয় ব্যাপারটা কি, সমগোত্রীয় এটা কি, এটা কি সমগোত্রীয় মানে হচ্ছে ধরেন একই আকার, এটা হচ্ছে একই আকার, একই আকার, পরে একই গঠন, একই গঠন ও একই জিন, আর একই জিন বহনকারী ক্রোমোজোম, জিন বহনকারী ক্রোমোজোম পরস্পরের পরস্পরের করে ক্রোমোজোম, ক্রোমোজোম পরস্পরের পরস্পরের জন্য কি ক্রোমোজোম পরস্পরের পরস্পরের সমগোত্রীয়, হ্যাঁ, সমগোত্রীয় ক্রোমোজোম। আচ্ছা, এই জিনিসটা একটা বেসিক, এটা না জানলেও খুব একটা আহামরি না, তারপরেও বলে রাখলাম আর কি। তো এরপরে হচ্ছে প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জিনিসটা কি। দেখেন কথা আমরা ধরলাম টি, এটা হচ্ছে আপনার লম্বা হয়। ধরেন কথা এই এই জায়গা থেকে আসলো, বাবা থেকে আসলো টি টি, মা থেকে আসলো টি স্মল টি। আচ্ছা, এখন দেখেন আমরা ধরলাম, চেঞ্জ করি, কলমটা চেঞ্জ করি, টি হচ্ছে লম্বার জন্য দেই, স্মল টি খাটো, ঠিক আছে, খাটো হওয়ার জন্য দেয়। তো এখন দেখেন টি এই ক্রস করলাম, আমরা ক্রস করলাম। তো এখন দেখেন আসলে কি টি, বড় টি ছোট টি, প্রত্যেকটাই দেখবেন সেম আসতেছে, ঠিক আছে। এখন দেখেন এই বৈশিষ্ট্যটাতে, মানে এই জীবটাতে, এই জীবটাতে কি বড় হওয়ার যে লম্বা হওয়ার যে জিনটা আছে, আবার খাটো হওয়ার জিন দুইটাই আছে না। তাহলে এখন দেখেন কোনটা প্রকাশ পাইতেছে, এই জিনিসটা কিন্তু লম্বা লম্বা হবে। এখন দেখেন লম্বা হওয়ার জিন কিন্তু বড় টি, হ্যাঁ, ক্যাপিটাল টি, আর স্মল টি হচ্ছে খাটো হওয়ার জন্য। তো এই জায়গায় দেখেন লম্বা হওয়ার ব্যাপারটা কি প্রকটতা পাইছে, প্রভাব বিস্তার করছে। তো সেই হিসাবে বলবো এই যে টিটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, লম্বা হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর যে এই যে স্মল টি যেটা তার খাটো হওয়ার বৈশিষ্ট্যটা প্রকাশ করতে পারেনি, সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো আশা করি আমরা বুঝছি। পরে এসে যাই টেস্ট ক্রস আর ব্যাক ক্রস কি। এখন দেখেন প্রথম কথা হয়েছে টেস্ট ক্রসের বা ব্যাক ক্রসের ব্যাপারটা হচ্ছে পুরাটা হচ্ছে উদ্ভিদের সাথে সম্পর্কিত, মানুষের সাথে সম্পর্কিত না, ঠিক আছে। মানুষের জন্য, মানুষে প্রযোজ্য নয়, আগেই কথাটা বলে রাখলাম, প্রযোজ্য নয়। এখন দেখেন ব্যাকক্রস জিনিসটা আগে বুঝি। ব্যাকক্রস মানে কি, ব্যাকক্রসটা মানে হচ্ছে ধরেন কথা এই যে এটা হচ্ছে প্যারেন্টস, এটা এটা বাবা, এটা মা, উদ্ভিদ, ঠিক আছে। তো এটা হচ্ছে P1, মানে প্যারেন্টাল জেনারেশন, ঠিক আছে, প্যারেন্টাল জেনারেশন। ক্রস করলাম, সবগুলো আসলে কি, সবগুলো দেখবেন আসবে হচ্ছে এই যে টি, হ্যাঁ, বড়টা একটা স্মল টি। এখন দেখেন এই যে এটা হচ্ছে F1, ফার্স্ট জেনারেশন, ঠিক আছে, ফার্স্ট জেনারেশন। তো F1 জনু লেখা হয়, তো জনু মানে কি জেনারেশন বলতে বোঝাইতেছে, হ্যাঁ, ফার্স্ট জেনারেশন। তো ফার্স্ট জেনারেশনের সাথে তার আগের জেনারেশন অর্থাৎ বাবা বা মায়ের সাথে কি ক্রস করতে হবে, ঠিক আছে। তো ক্রস করলাম টি টি, আর এখান থেকে এটাও নিতে পারি আমরা বা এটাও নিতে পারি, যে কোনো একটা ইচ্ছা। তো কথা আমরা বাবারটা নিলাম, ক্রস করলাম টি টি, ঠিক আছে। এখন ই করলাম
কি আসলো, দুইটাই বড়টি, দুইটাই বড়টি, একটা বড়টি একটা ছোটটি, একটা বড়টি একটা ছোটটি। এখন দেখেন আমরা যে ক্রসটা করলাম না, এই ক্রসটাকেই বলা হচ্ছে ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস জিনিসটা কি দেখেন, প্রথমে কিন্তু বলা হইতেছে মানুষের প্রযোজনা, কারণ দেখেন প্যারেন্টাল জেনারেশনের সাথে ক্রস করা হচ্ছে তার সন্তানদের। তো এটা তো আমাদের মানুষের ক্ষেত্রে এটা কি মানে এটা আসলে ঠিক না, ঠিক না, এটা ইসলাম ধর্মে কি সম্পূর্ণভাবে নাজায়েজ। আচ্ছা, এখন আমরা দেখি টেস্ট ক্রসের ব্যাপারটা কি, অনেকটাই সেম। টেস্ট ক্রসও এক ধরনের ব্যাক ক্রসই, বুঝছি, কিন্তু টেস্ট ক্রস একটু মানে ব্যতিক্রম, স্পেশাল ব্যাক ক্রস। যেমন ধরেন সেম সেম আসলো P1 জেনারেশনের সাথে, যে P1 জেনারেশন টি টি স্মল টি, বাবা মা, ঠিক আছে। তো ক্রস করলাম, ক্রস করার পর দেখা যাবে সবগুলো আসছে টি স্মল টি। এখন এটা হচ্ছে কি ফার্স্ট জেনারেশন, এটা এটা কিন্তু সেকেন্ড জেনারেশন। এই যে দেখেন লিখে রাখলাম ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন। তো এখন দেখেন ফার্স্ট জেনারেশনের সাথে টেস্ট ক্রসের ব্যাক ক্রসের ব্যাপারটা কী ছিল, ফার্স্ট জেনারেশনের সাথে প্যারেন্টাল জেনারেশনের যে কোনো একটা, যে কোনো, হ্যাঁ, যে কোনো একটার সাথে ক্রস করতে হবে, ঠিক আছে না। কিন্তু টেস্ট ক্রসের ক্ষেত্রে এটা হচ্ছে একদম স্পেশাল, এটা হচ্ছে মার সাথে করতে হবে, আপনার ক্রস করতে হবে, ঠিক আছে। তো এই যে ক্রসটা করলাম, ক্রসটা করলাম, তো ক্রসটা করার পর দেখা গেল, দেখেন টি স্মল টি, টি স্মল টি, টি 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 টি। এখন দেখেন মানে টেস্ট ক্রস ব্যাপারটা কেন আসলো, এই জিনিসটা একটু বুঝি। টেস্ট ক্রস ব্যাপারটা আসছে মানে ধরেন কথা কথা আমরা যদি বলি একটা উদ্ভিদ বড় লম্বা, তাহলে এটা আমরা আমরা দুইটা অবস্থা মাথায় আসে। একটা হচ্ছে লম্বা হওয়ার জন্য এটা কলমটা চেঞ্জ করি, ধরেন এই যে লম্বা, এটাও লম্বা হইতে পারে, আবার আরেকটা হইতে পারে এই যে এটাও কিন্তু লম্বা, ঠিক আছে। কিন্তু এখন আমরা বুঝবো কীভাবে যে মানে এটার জিনটা কি, আসল জিনটা কি, তো এটার জন্যই মূলত টেস্ট ক্রস। এখন দেখেন তো ফার্স্টে দেখেন আমরা এই অবস্থাটা নিয়ে আসলাম, দেখছেন, এই যে এই অবস্থাটা নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখন আবার যদি এটা নিয়ে আসি, ধরেন এটা কেস ওয়ান, কেস ওয়ান, হ্যাঁ, এটা কেস ওয়ান ছিল। এখন কেস টু, কেস টু, কেস টু, কেস টু কি আসলো, এই যে দুইটাই বড়টি আর আরেকটা হচ্ছে এই যে মার সাথে করলাম, করলাম, ঠিক আছে। তো দেখেন সবগুলো কি আসতেছে, টি 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 টি, দেখেন সব সেম না। এখন এর থেকে আমরা যতটুকু বুঝলাম, যদি অবস্থা এরকম হয় যে সবগুলো সেম আসে, তাহলে এর মানে হচ্ছে এই যে প্রাণীটা ওইটার জীবটা মানে জীবটা হচ্ছে হোমোজাইগাস। এই যে হোমোজাইগাস, হোমোজাইগাস মানে কি, হোমোজাইগাস আর হেটারোজাইগাস ব্যাপারটা একটু বুঝি। হোমোজাইগাস বা হেটারো, হেটারো জাইগাস, হেটারোজাইগাস। হোমোজাইগাস যদি হয় এরকম যে ধরেন সবগুলাই সেম সেম, ধরেন এটা, ধরেন এটা দুইটাই সেম, আবার হইতে পারে দুইটাই ছোটটি সেম সেম। আর হেটারোজাইগাস কোনটা, হেটারোজাইগাস হচ্ছে ধরেন একটা বড়টি হবে আরেকটা ছোটটি হবে, এটাকে বলা হচ্ছে হেটারোজাইগাস। অর্থাৎ যদি এরকম হয় যে যে এটা তো সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন, হ্যাঁ, সেকেন্ড জেনারেশন। তো সেকেন্ড জেনারেশনের যদি টেস্ট ক্রসে সবগুলো সেম আসে অ্যান্সার, হ্যাঁ, সবগুলো সেম আসে, তাহলে বুঝতে হবে যে ওই জীবটা হচ্ছে হোমোজাইগাস। এই যে ধরুন ধরুন একটু লাল কালিটা নিয়ে আসলাম, লাল কালিটা নিয়ে আসি, হ্যাঁ, দেখেন সবগুলো সেম না, তাহলে এটা বুঝতে হবে এটা হোমোজাইগাস। এই প্রাণীটা, জীবটা মানে ওই উদ্ভিদটা, সরি উদ্ভিদ, উদ্ভিদ হোমোজাইগাস, হোমোজাইগাস, হ্যাঁ,
সংক্ষেপে লিখলাম। আর যদি এরকম হয় দেখেন দুইটা মানে 50-50 চান্স, এটা আসতেছে আবার দেখেন এটাও আসতেছে, তাহলে এই ক্ষেত্রে বুঝতে হবে উদ্ভিদটা হচ্ছে হেটারোজাইগাস। উদ্ভিদ হেটারো হেটারো হেটারোজাইগাস, এই যে হেটারোজাইগাস। ঠিক আছে, এই এতটুকু ছিল টেস্ট ক্রস আর ব্যাক ক্রসের কনসেপ্টটা। এরপর আসে জিনোটাইপ আর ফিনোটাইপের ব্যাপারটা কি। ধরেন আমাদের যে একটা মানুষকে আমরা যদি দেখি তাহলে তার বাহ্যিকভাবে কি বুঝি, হয় লম্বা হয়েছে, হয় লম্বা, না হলে খাটো, লম্বা বা খাটো। লম্বা বা খাটো যে বৈশিষ্ট্যটা আমরা দেখি ওইটাকে বলা হয় ফিনোটাইপ, ওইটাকে বলা হয় ফিনোটাইপ। আর জিনোটাইপ জিনিসটা কি, দেখেন লম্বা হওয়ার ক্ষেত্রে এই লম্বা কেন আসতে পারে, এই যে যেমন ধরেন টি টি আসতে পারে, আবার আসতে পারে টি একটা বড় টি একটা ছোট টি। ঠিক আছে, আবার খাটোর ক্ষেত্রে কেমন আসতে পারে, যেমন ধরেন এই যে আমরা পড়লাম দুইটাই খাটো। ঠিক আছে, অর্থাৎ যে জিনের জন্য যেই অবস্থার জন্য এটা খাটো হয়েছে বা উদ্ভিদটা খাটো হয়েছে বা লম্বা হয়েছে, ওই অবস্থাটাকে ওই জিনটাকে বলা হয় জিনোটাইপ। ঠিক আছে, এটাকে বলা হয় জিনোটাইপ। তো তো এখন এটা ছিল টাইপ 1। তো টাইপ 2তে আসলাম মেন্ডেলের সূত্র ও ব্যতিক্রম। এখন মেন্ডেলের সূত্র হচ্ছে দুইটা। মেন্ডেলের সূত্র দুইটা, দুইটি। মেন্ডেলের সূত্র, প্রথম সূত্র নিয়ে আমরা পড়ব এখন ফার্স্ট ল। ঠিক আছে, ফার্স্ট ল নিয়ে আলোচনা হইতেছে। ফার্স্ট ল, তো ফার্স্ট লর আরেকটা নাম, অপর নামগুলো পড়ি। অপর নাম মনোহাইব্রিড ক্রস, মনোহাইব্রিড মনোহাইব্রিড ক্রস। এরপর আবার কি কি হইতে পারে, জনন কোষ বিশুদ্ধতার সূত্র। ঠিক আছে, জনন কোষ বিশুদ্ধতার তার সূত্র, বিশুদ্ধতার সূত্র। পৃথকীকরণ সূত্র, পৃথকীকরণ সূত্র। ইংলিশগুলোও পড়ব, ল অফ মনোহাইব্রিড ক্রস, ল অফ পিউরিটি অফ গ্যামেটস, পরে হচ্ছে ল অফ সেগ্রেগেশন, সবগুলো আমরা পড়ব। ঠিক আছে, এখন ফার্স্ট ল জিনিসটা কি, সংজ্ঞা আছে বইয়ে, এটা দেখে নিতে পারবো কিন্তু বুঝে আসে না ফার্স্ট জিনিসটা কি। যেমন ধরেন আমরা কিছুক্ষণ আগে পড়লাম, ঠিক আছে, ধরেন এই যে বাবার মধ্যে এটা, মার হচ্ছে এটা, ই করলাম ক্রস করি, আসলো সবগুলোই আসবো, দেখ যাবে এই যে এটা। তো এটার সাথে এটার করব, ক্রস করব। ঠিক আছে, অর্থাৎ টি ফার্স্ট জেনারেশন, এই যে ফার্স্ট জেনারেশন, আর এটা হচ্ছে প্যারেন্টাল জেনারেশন। তো ফার্স্ট জেনারেশন আর ফার্স্ট জেনারেশনের মধ্যে ক্রস দিব, ফার্স্ট জেনারেশন আর ফার্স্ট জেনারেশনের মধ্যে ক্রস করব। এটা কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে। ঠিক আছে, T1 টি স্মল টি, টি স্মল টি, টি স্মল টি, ক্রস দিলাম। এখন দেখেন টি দুইটা বড় টি, একটা বড় টি, একটা ছোট টি, একটা বড় টি, একটা ছোট টি, দুইটাই ছোট টি। এখন দেখেন কি আসলো, রেজাল্টটা কি আসলো, এটা সেকেন্ড জেনারেশন। দেখেন যদি আমরা জিনোটাইপের কথা বলি, জিনোটাইপিক অনুপাতটা যদি দেখি, জিনোটাইপিক অনুপাত, হ্যাঁ, জিনোটাইপিক অনুপাত কি কি আসলো, টি টি বড় টি অনুপাত দিলাম, একটা বড় টি একটা ছোট টি অনুপাত দিলাম, দুইটা ছোট টি। তাহলে অনুপাত কি দাঁড়ায়, এখানে একটা আছে বড় টি দুইটা, একটা বড় একটা ছোট আসছে দুইটা। ঠিক আছে, আর দুইটাই ছোট আছে এরকম এই যে একটা। ঠিক আছে, এটা ছিল জিনোটাইপিক অনুপাত। এখন ফিনোটাইপিক অনুপাত দেখি, ফিনোটাইপিক অনুপাত। ঠিক আছে, ফিনোটাইপিক অনুপাত কি, মানে বাহ্যিক বৈশিষ্ট্য কি হয়, হয় লম্বা না হলে খাটো। তাহলে লম্বা
স্টুট খাটো, ঠিক আছে, খাটো। এটা কি হয়, লম্বা, এই যে দেখেন এটাও লম্বা, এই দুইটাও কিন্তু লম্বা হবে। এটা কিছুক্ষণ আগে আলোচনা হয়েছে, লম্বা তিন, তাহলে লম্বা আসলো তিনটা, স্টুট খাটো আসলো একটা, ঠিক আছে। এই যে এটা হচ্ছে 3:1 হচ্ছে ফার্স্ট লয়ের স্বাভাবিক অনুপাত, ঠিক আছে। এটা কিন্তু ফিনোটাইপিক অনুপাত, ভালো করে জিনিসটা দেখে রাখবো, ফিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক অনুপাত না। তো এটা হচ্ছে ফার্স্ট লর একদম জানা জেনারেল ল বা অনুপাত যাই বলি না কেন। তো এটা আসলে সবসময় ঠিক হয় না, ব্যতিক্রম দেখা যায়, ওইটা নিয়ে আমাদের আলোচনা হবে। তো এখন অনুপাত ব্যতিক্রমে যাই। ব্যতিক্রম হচ্ছে প্রথম সূত্রের ব্যতিক্রম, অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স। এখন দেখেন ব্যাপারটা এতক্ষণ ছিল হয় লম্বা হবে না হলে খাটো হবে, হয় লম্বা না হয় খাটো, মাঝারি কোনো অবস্থা ছিল, ছিল না। তাহলে এখন দেখবেন অসম্পূর্ণ প্রকটতার ওয়ার্ডটা দিয়ে বোঝা যাইতেছে যে না, মাঝামাঝি একটা অবস্থা হয়তো আসবে। দেখেন অবস্থাটা হয়েছে, ধরেন একটা ফুলের আর 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 ধরি লম্বা, লাল, লাল, ঠিক আছে, আর ছোট আর ধরি সাদা, সাদা। তাহলে লাল আর সাদার মধ্যে করলাম, ক্রস করলাম, ক্রস করি, তাহলে ক্রস করলাম, এটা ছিল প্যারেন্টাল জেনারেশন, ঠিক আছে। ক্রস করলাম, ক্রস করলাম, ক্রস করলাম, এখন কি আসলো দেখেন, একটা এখানে আর স্মল, 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 এগুলো কিন্তু ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশন দেখেন সব সেম আসছে, সব সেম আসছে। তো এখন R1, আর এতক্ষণ ছিল এই যে যখন নাকি টি, একটা বড় টি একটা স্মল টি, এটা ডাইরেক্ট লম্বা হয়ে যেত। তো আর একটা বড় আর একটা ছোট আর, এটাতে এরকম না, এটা মাঝামাঝি অবস্থা, অর্থাৎ না লাল পুরোপুরি না সাদা পুরাপুরি। তো এর মাঝামাঝি একটা অবস্থা, মাঝামাঝি অবস্থা কি হতে পারে, এই যে গোলাপি কালার। তো আর স্মল আর, এটা হচ্ছে গোলাপি কালার। এখন অনুপাতটা দেখেন, অনুপাতটা কিভাবে আসলো, ফার্স্ট জেনারেশনের সাথে ফার্স্ট জেনারেশনের ক্রস করি, ফার্স্ট জেনারেশনের সাথে ফার্স্ট জেনারেশনের ক্রস করলাম, অনুপাত দেখি, এটা কিন্তু ফার্স্ট জেনারেশন ক্রস ফার্স্ট জেনারেশন। তাহলে কি আসলো, দুইটা বড় আর, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, দুইটা ছোট। এখন কিছুক্ষণ আগে দেখলাম, এই যে দেখেন এই জায়গায় যে আমরা লেখছি আরে হচ্ছে লাল, তাহলে এটা কি লাল হইল রেড, ঠিক আছে। এই জায়গায় দেখেন ছোট আরে কি সাদা, তাহলে এটা হোয়াইট, হোয়াইট আসলো। আর আরেকটা হচ্ছে একটার বড় আর একটা ছোট আর, এই দুইটা হচ্ছে এই যে আমরা পড়লাম গোলাপি, পিঙ্ক বা গোলাপি, গোলাপি আসলো। আর এটাই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, অর্থাৎ সম্পূর্ণ যদি হইতো তাহলে তো হয় লাল হইতো, না হলে সাদা হইতো। তো মাঝখানা মাঝামাঝিতে একটা অবস্থা আসছে, এটাই হচ্ছে আসছে গোলাপি, আর এটাই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এটা হচ্ছে আপনার সন্ধ্যা মালতী ফুলের ক্ষেত্রে দেখা যায়, এই উদাহরণগুলো পড়ব, সন্ধ্যা মালতীতে ফুলে দেখা যায়, সন্ধ্যা মালতী ফুলে দেখা যায়, এই যে দেখেন অসম্পূর্ণ প্রকটতা, দুইটা গোলাপি আসছে। তো এখন এটার অনুপাতটা কি হবে, অনুপাতটা হবে স্বাভাবিক কি ছিল, স্বাভাবিক, স্বাভাবিক ছিল হচ্ছে অনুপাত 3:1। এখন অনুপাতটা কি আসলো, অথচ এটার অনুপাতটা আসছে ইনকমপ্লিট ডমিনেন্সের অনুপাতটা আসছে 1:2:1, 1:2:1। দেখছেন অনুপাতটা কি ব্যতিক্রম আসছে না, এটাই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। তো সামনে যাই, সমপ্রকটতা, সমপ্রকটতা বলতে কি বুঝাইতেছে, অর্থাৎ দুইটা জিনিসই সমানভাবে দিতেছে, মানে প্রকট হচ্ছে, জিনিসটা কি হইল, অর্থাৎ মাত্র দেখলাম যেটা ওইটার মতো না। তো এখন দেখেন
যখন সাধারণ যে রুলটা আছে ওই রুলটাতে হয় লম্বা ছিল, না হলে সম্পূর্ণ লম্বা, না হলে সম্পূর্ণ খাটো, এরকম ছিল। কিন্তু এখন এরকম হইতাছে না, ব্যতিক্রম, এই জন্যই তো এগুলো ব্যতিক্রম আর কি। তো এখন দেখেন প্যারেন্টাল জেনারেশন, প্যারেন্টাল কলমটা চেঞ্জ করি, প্যারেন্টাল জেনারেশন কি হয়, বি বি ডব্লিউ। তো ধরে নেই বিতে হচ্ছে কালো, কালো হয়, আর ডাব্লিউতে হয় হোয়াইট বা সাদা, সাদা হইতেছে। তাহলে ক্রস করলাম, ক্রস করার পর দেখা যাবে সবগুলো হয় এই যে এরকম আসতেছে, ঠিক আছে। এটা আমরা এতক্ষণ আলোচনাতে বুঝতে পারছি। তো ফার্স্ট জেনারেশন ছিল, ফার্স্ট জেনারেশনের পরে এই ফার্স্ট জেনারেশন আর ফার্স্ট জেনারেশনের ক্রস করি, বিডব্লিউ ক্রস বিডব্লিউ, বিবি বিডব্লিউ বিডব্লিউ ডব্লিউ ডব্লিউ। এই যে এইমাত্র দেখলেন বিতে আসছে হচ্ছে কালো, তাহলে এটা কালো, কালো। ডাব্লিউতে এই যে দেখি ডাবলাতে পড়ছি সাদা, তাহলে এটা সাদা আসলো। আর মাঝে যেগুলো আছে এগুলো কি হবে, এগুলো সম্পূর্ণ কালোও হবে না, সম্পূর্ণ সাদাও হবে না, কি আসবে মাঝামাঝি অবস্থা, অর্থাৎ সাদা কালো দুইটাই আছে, সাদা প্লাস কালো দুইটা অবস্থা আসছে, অর্থাৎ চেক যুক্ত হয়ে গেছে, চেক চেক টাইপ। তো দেখেন এটাই বলছে চেক যুক্ত। তো এটার অনুপাতটা কি আসতেছে ওই প্রথমটার মতোই, অসম্পূর্ণ প্রকটতার মতোই। দেখেন 1:2:1, ঠিক আছে না, 1:2:1। তাহলে অনুপাতটা লিখে রাখুন 1:2:1, এটাই হচ্ছে আপনার সমপ্রকটতার যেই অনুপাত, ঠিক আছে। তো এই যে দেখলাম আন্দালুসিয়ান মুরগি, মোরগ মুরগি, আন্দালুসিয়ান মোরগ মুরগির ক্ষেত্রে এরকমটা হয়, আন্দালুসিয়ান মোরগ মুরগিতে এরকমটা দেখা যায়। মোরগ মুরগিতে এরকমটা দেখা যায়। এই উদাহরণগুলো মনে রাখবো। মারণ জিন বা লিথাল জিন ব্যাপারটা কি, কলমটা চেঞ্জ করে আগে। মারণ জিন বলতে বোঝাইতেছে যে এমন একটা জিন যেটা নাকি মাইরা ফেলবে, কি মাইরা ফেলবে, যখন নাকি বেশি এক্সেস অবস্থায় যায়, এক্সট্রিম অবস্থায় চলে যায়, তখন ডাইরেক্ট প্রাণীকে মাইরা ফেলে, ঠিক আছে। এখন দেখেন এই যে ধরি ওয়াই 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 ওয়াইটা হচ্ছে এই ওয়াই, এই ওয়াইটা হচ্ছে লিথাল জিন, লিথাল, ঠিক আছে। এখন কি করি, ক্রস করি, ক্রস করি, ক্রস করি। এখন দেখেন দুইটা ওয়াই না, দুইটা লিথাল জিন একসাথে আসছে, তাহলে কি, যেহেতু দুইটাই ক্ষতিকারক, ঠিক আছে না, ক্ষতিকর, তাহলে সেই হিসাবে প্রাণীটা ডাইরেক্ট মারা যাবে, মৃত মৃত হয়ে গেছে। এটার মধ্যে তো কোনো লিথাল জিন নাই, তাহলে এটা কি সুস্থ, সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সুস্থ, সম্পূর্ণ সুস্থ। আর মাঝখানে দুইটা দেখি, একটা লিথাল জিন আছে, আরেকটা সুস্থ জিন আছে। যেহেতু এখানে দেখেন বেতিক আছে না, ব্যাকআপ আছে না, ব্যাকআপ, এই যে ব্যাকআপ, এই যে ব্যাকআপ, ব্যাকআপ থাকার কারণে এই লিথাল জিনটা ওর উপর প্রকট হইতে পারবে না, প্রকট হইতে পারবে না, বরং এই জিনটাই ওর উপর প্রকট হয়ে প্রাণীটাকে সুস্থ রাখবে, ঠিক আছে। তো সেই হিসাবে সুস্থ রাখলো, তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে সুস্থ, আর কালারটা হবে হলুদ, আর এটার কালারটা হবে 11টি, ইঁদুরের উপর দেখা যায় এটা, ঠিক আছে। এই যে দেখি 11টি, এটা হচ্ছে 11টি, এই যে হলুদ আসলো, হলুদ আসলো,
এখন দেখেন অনুপাতটা কি আসলো। আর কথা কথা এই আরেকটা কথা বলে রাখা ভালো, আমাদের মানুষের শরীরেও কিন্তু এরকম লিথাল জিন থাকে, যে এরকম অবস্থায় থাকে, বুঝছেন, মানে ব্যাকআপও আছে, এই কারণে ওটা করে না, মানে এটার কার্যকারিতা দেখায় না, ঠিক আছে। আর কার্যকারিতা দেখাইলে কি হইতো, এই যে ডাইরেক্ট মারাই যেত, এই জন্যই তো আমরা দেখি না। তো এখন দেখেন অনুপাতটা কি আসলো, এটা তো মরেই গেল। তো সেই হিসাবে অনুপাতটা আসলো 2:1। আসার কথা ছিল 3:1। ও, এখন প্রথম দুইটাতে দেখলাম 1:2:1 আসলো, পরেরটা আসলো 2:1। এগুলো হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। এতগুলো ছিল হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। এখন মেন্ডেলের দ্বিতীয় সূত্র। আগে দ্বিতীয় সূত্র জিনিসটা দেখি। মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা হচ্ছে, এই সংজ্ঞা বইয়ে আছে, ভালো করে বোঝা যায় না, তো আমরা আগে বুঝে নিই। অপর নাম, অপর নামগুলো কি কি? স্বাধীনভাবে মিলনের সূত্র, স্বাধীনভাবে মিলনের স্বাধীনভাবে মিলনের সূত্র, বা স্বাধীনভাবে বন্টনের সূত্র, বন্টনের সূত্র, ঠিক আছে। আবার ইংলিশ আছে ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। হ্যাঁ, এগুলো পড়ে আনবো আমরা। এখন দেখেন মেন্ডেলের দ্বিতীয় সূত্র কি বলতেছে। মেন্ডেলের দ্বিতীয় সূত্র হচ্ছে, তো মেন্ডেলের দ্বিতীয় সূত্র নিয়ে আমরা চলতেছিলাম, পড়াশোনা করতেছি, যে স্বাধীনভাবে মিলনের সূত্র বলা হয়, আবার হচ্ছে স্বাধীনভাবে বন্টনের সূত্র বলা হয়, ঠিক আছে। অপর নামগুলো, হ্যাঁ, অপর নামগুলো খুব গুরুত্বপূর্ণ, সবগুলো ভালো করে মনে রাখতে হবে। তো মেন্ডেলের প্রথম সূত্রের ব্যাপারটা হচ্ছে কি, প্রথম সূত্রটা ছিল একটা বৈশিষ্ট্য নিয়ে, একটা স্পেসিফিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা ছিল, কিন্তু মেন্ডেলের দ্বিতীয় সূত্র হচ্ছে দুইটা বিপরীত বৈশিষ্ট্য। যেমন ধরুন মেন্ডেলের প্রথম সূত্র, ফার্স্ট ল ছিল, ফার্স্ট ল ছিল হয় লম্বা, টল, অর শর্ট। একটা অবস্থা ছিল না, মানে একটা বৈশিষ্ট্য নিয়ে, স্পেসিফিক বৈশিষ্ট্য নিয়ে, পরস্পর বিরোধী একটা বৈশিষ্ট্য নিয়ে। কিন্তু সেকেন্ড লটা কি হয়েছে, সেকেন্ড লটা হচ্ছে দুইটা বৈশিষ্ট্য। তো দুইটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা, যেমন ধরেন আমরা যদি প্যারেন্টাল দেখি, প্যারেন্টাল জেনারেশন, ঠিক আছে, এটাকে বলতেছি আর আর ওয়াই ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে গোল হলুদ, আরতে আর, আচ্ছা, আর হচ্ছে এদিকে আর স্মল ভাই। আচ্ছা, এখন দেখেন আমি এখানে লিখে রাখি আরতে কি বুঝাইতেছে। আরতে হচ্ছে রাউন্ড বা গোল, ঠিক আছে। ওয়াইতে, ওয়াই ফর ইয়েলো, হলুদ, ঠিক আছে। তো আর গোল, ওয়াই বড় ওয়াই হলুদ, হ্যাঁ, হলুদ। তো এটা উল্টাটা কি হয়, ছোট আর ফল হচ্ছে কুঞ্চিত, কুঞ্চিত, কুঞ্চিত। আর স্মল ওয়াইতে কি হয়, স্মল ওয়াইতে হয় হচ্ছে হলুদে উল্টাটা ধরে নিলাম সবুজ আর কি, সবুজ, ঠিক আছে। এটা ছিল আলোচনা। তাহলে এখন দেখেন আপনি ডবল আর ডবল ওয়াই, এটা কি হয়, গোল হলুদ না, গোল হলুদ, গোল হলুদ। আর এটা হয় হচ্ছে, এটাতে কি বুঝাইতেছে, এটাতে বুঝাইতেছে আমরা কুঞ্চিত সবুজ, কুঞ্চিত সবুজ, কুঞ্চিত সবুজ। তো এটার মধ্যে যদি আমরা ক্রস করার পর দেখা যাবে একটাই আসতেছে সব। F1-তে আসে হচ্ছে একটা বড় আর একটা স্মল আর, একটা বড় ওয়াই একটা স্মল ওয়াই, সব মিলাই কি হইতেছে দেখেন। আরতে এখানে দেখলাম আরতে হচ্ছে গোল, তো এটা গোল হইল। আর আর কি ওয়াই, এই যে দেখেন ওয়াইতে কি পড়ছি, হলুদ, তাহলে গোল হলুদ আসলো, সব কি গোল হলুদ। যেহেতু এটা কি, এটা আর এটা বড় যেগুলো, এগুলো কি প্রকট হয়, সেই হিসাবে গোল হলুদ আসলো। তো F1 যৌনক্রম সবগুলো হচ্ছে গোল হলুদ আসে। তাহলে F2 যৌনক্রম কি হয়, F2 যৌনক্রম,
F2 যৌনক্রমে যেটা হয় আর কি, দেখেন এটার মধ্যে আমরা গ্যামেটগুলো ভাগ করি। এখানে আমি আর ওয়াই মধ্যে ধরেন 4টা যৌনক্রম আসে, 3টা, 1টা, 4টা, ঠিক আছে। তো এখান থেকে একটা নিব, এখান থেকে একটা নিব, আসলে কি হয় ওয়াই। ওই যে আগের মতো প্রথম সূত্রের মতো এই জায়গা থেকে একটা নিব, এই জায়গা থেকে একটা নিব, হয় হচ্ছে ওয়াই। এই জায়গা থেকে একটা নিব, এই জায়গা থেকে একটা নিব, হয় হচ্ছে একটা ছোট ওয়াই আর বড় ওয়াই, আর ছোট লাস্টে হয় ছোট আর ছোট ওয়াই। হ্যাঁ, ধরেন এটা কথা এগুলো হচ্ছে ফিমেল, এটা হচ্ছে ফিমেল। ফিমেলের ক্ষেত্রে আমরা কি বৈশিষ্ট্য করি, এই যে ধরেন ফিমেলের ক্ষেত্রে এটা দিয়ে বোঝা যায় ফিমেল, 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 ফিমেল। তো ঠিক সেমভাবে এই জায়গায় আসবে, এগুলোই খালি এই জায়গায় বসাই দিতেছে, এগুলো হচ্ছে মেল, মেল, নিচে মেল হবে, ঠিক আছে, এই যে মেল। তো মেল, তাহলে এটা মিল করব, এটার সাথে এটা কি করলে কি হয়, মিল করলে এটা হয়, আবার এটার সাথে এটা মিল করলে হয় আর আর একটা বড় ওয়াই, একটা স্মল ওয়াই, এরকমভাবে করে যাব, ঠিক আছে। করার পর দেখা যাবে সবগুলো মিল করার পরে আমরা দেখব হচ্ছে গোল হলুদ, গোল হলুদ, গোল হলুদই তো মেইন, তাই না, গোল হলুদ মেইন। তাহলে গোল হলুদ, পরে গোল সবুজ, গোল সবুজ, ঠিক আছে, গোল সবুজ, পরে হচ্ছে কুঞ্চিত হলুদ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ, হলুদ, আর আরেকটা হচ্ছে কুঞ্চিত সবুজ, ঠিক আছে। সবগুলোর অনুপাতটা দেখব, অনুপাতটা হচ্ছে আরে তো ডিস্টার্ব করতেছে, ওয়াই ওয়াই, ঠিক আছে। অনুপাতটা আসলো কি কি আসলো, এটা আসবে, দেখা যাবে গোল হলুদ আসবে 9টা, ঠিক আছে, গোল সবুজ আসবে 3টা, কুঞ্চিত হলুদ আসবে 3টা, কুঞ্চিত সবুজ আসবে 1টা। এটা হচ্ছে জেনারেল ল, জেনারেল ল, 2 নম্বর সূত্রে জেনারেল ল। তো এই যে ধরেন আমরা যে এটা ভাগ ভাগ করতেছি, হ্যাঁ, এই যে এটা ভাগ ভাগ করে আমরা যদি এই মেন বইয়ে আছে, এটা আমরা দেখলেই বুঝবো আর কি, নিজে নিজে করে নেব আর কি, ঠিক আছে। তো দেখেন যেটা বলতেছিলাম, এটাকে বলা হয় হচ্ছে চেকার বোর্ড, চেকার বোর্ড, এটাকে বলা হয় চেকার বোর্ড, ঠিক আছে, এটাকে বলা হয় চেকার বোর্ড। তো চেকার বোর্ডে করবো, দেখবো। তো এটা ছিল জেনারেল ল, জেনারেল ল 9:3:1। তো এখন দেখেন এটা তো 16টা আসে, সেই হিসাবে এটা করলো। আর দ্বিতীয় সূত্রে এখন ব্যতিক্রমগুলো দেখবো, দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম কী কী আসতে পারে। ফার্স্ট আসতে হচ্ছে পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন। পরিপূরক জিন বলতে কি বোঝাইতেছে, একে অপরের পরিপূরক, মানে হচ্ছে দুইটা মিলে একটা কাজ করবে, দুইটা মিলে একটা কাজ, দুইটা জিন একটা কাজ করবে। যেমন ধরেন কথা এই যে দেখেন, এই জায়গায় যদি আমি দেখি, এটা বুঝতেছি, এগুলো আমরা বুঝতে পারবো, মানে অনেকগুলো প্র্যাকটিসের পর আমরা তো এই জিনিসগুলো বুঝা যাব। তো সেই হিসাবে আর দেখাচ্ছে না, একটু ভিডিও একটু লং হয়ে যাইতেছে, অনেকক্ষণ হয়ে গেছে, আরও সামনে যেতে হবে, তো আর লং করতেছি না। দেখেন এগুলো ভাগ করব, সেম পুরো আগের মতো সেম করব। করার পর দেখা যাবে এই যে চেকার বোর্ডে দেখলেন, এই যে এরকম আসলো। এখন দেখেন বি দুইটা মিলা, এই যে এখানে ধরেন
এ হচ্ছে বেগুনি বেগুনি আর বি হচ্ছে সাদা বেগুনি, একটা হচ্ছে সাদা। এখন দেখেন ব্যাপারটা হচ্ছে কি, তার বি বি দুইটা মিলা একটা বৈশিষ্ট্য করবে, যেখানে দুইটা বি একসাথে আছে বা দুইটা এ একসাথে আছে ওই জায়গায় একটা বৈশিষ্ট্য রাখবে। ঠিক আছে, একটা বৈশিষ্ট্য রাখবে। তো এটা আমরা কাইটা রাখলাম, এটা আমরা কাইটা দিই। মেইন কথা হচ্ছে দুইটা বৈশিষ্ট্য, দুইটা অক্ষর একই অক্ষর যখন একসাথে থাকবে, দুইটা জিন একসাথে থাকবে, তখন সেটা একটা বৈশিষ্ট্য বহন করবে। যেমন ধরেন এই জায়গায় দুইটা বি, এই যে দুইটা বি একসাথে, সেই হিসাবে সাদা হয়েছে। দুইটা এ একসাথে সাদা হয়েছে, দুইটা এ দুইটা বি একসাথে হয়েছে সাদা হয়েছে, দুইটা এ একসাথে সাদা, দুইটা বি একসাথে সাদা, হ্যাঁ, দুইটা এ একসাথে সাথে, দুইটা বি একটা সাদা। আর বাকি সবগুলোর ক্ষেত্রে দেখেন হয় একটা ছোট একটা বড়, মানে একটা ছোট একটা ছোট এরকম হলে কিন্তু হবে না, দুইটাই ছোট হইতে হবে। তো এই জন্যই এটা নাম দিছে হচ্ছে আপনার পরিপূরক জিন, পরিপূরক জিন। তো পরিপূরক জিনের ক্ষেত্রে আপনার এই যে নর্মাল সূত্রটা কি ছিল, অনুপাতটা ছিল 9:3:3:1 লাস্টে 9:3:1, এটা ছিল নর্মাল। কিন্তু এই জায়গায় আসবে এটা না, এখানে আসবে 9:7। কথা কি বুঝতেছি? যেহেতু এটা চেঞ্জ আসছে, এটার মানে কি, এটা আসলে যেহেতু ব্যতিক্রম সেই হিসাবে এখানে চেঞ্জ আসছে। তো আশা করি বুঝতে পারছি। পরেরটাতে যে এপিস্টেসিস, এপিস্টেসিস মানে কি বাধা দেওয়া। প্রকট এপিস্টেসিস ওয়ার্ডটা দেখে বুঝতেছে এমন মানে প্রকট হয়ে বাধা দিতেছে। ঠিক আছে, মানে একটা বৈশিষ্ট্য, এখানে মেইন কথা হচ্ছে একটা বৈশিষ্ট্য, একটা জিন, একটি জিন আছে স্পেসিফিক, স্পেসিফিক একটা জিন আছে যেটাই নাকি বাধা দিতেছে, যেটা বাধা দিবে, বাধা দিবে, যেটা বাধা দিবে। আচ্ছা, বাধা দিবে কি করতে, অর্থাৎ এই জিনটা থাকলে আপনার রঙিন হইতে পারবে না। ঠিক আছে, এখানে কি জিন আছে, ধরেন এই যে আই, ঠিক আছে, এই যে আই, এই আই যেখানে থাকবে বড় আই, ওইটা কি ডাইরেক্ট রঙিন, রঙিন থেকে মুক্ত করে ফেলবে, একদম সাদা বানায় ফেলবে। ঠিক আছে, এই যে যেমন ধরেন এই জায়গায় একটা আই আছে, সাদা হয়ে গেছে, রং প্রকাশ করতে পারেনি। এই জায়গায় দুইটা আই আছে, তাহলে তো আরও আগে রং প্রকাশ করতে পারবো না, এই জায়গায় সেম সেম সেম। কিন্তু এই জায়গায় দেখেন একটাও কি বড় আই নাই, সির আলোচনা নাই, কিন্তু এখানে আয়ের আলোচনা। একটা আই যদি থাকে বড় আই, ওই জায়গায় সে সাদা বানায় ফেলবে, রং প্রকাশ করতে দিবে না। এই জায়গায় যেহেতু একটা বড় আইও নাই, সেই হিসাবে এটা কি রঙিন হয়েছে, সেম সেম। এখন দেখেন প্রকট এপিস্টেসিসের তাহলে অনুপাতটা কি আসলো, 13:13:3। ঠিক আছে, তো সেই হিসাবে এটা কি আসলো, এই ব্যতিক্রম। আচ্ছা, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, প্রচ্ছন্ন বলতে বুঝতেছি যেটা নাকি রেসেসিভ হবে আর কি, মানে যেটা নাকি প্রকট হবে না, উল্টাটা। আর দ্বৈত মানে দুই, মানে অর্থ দিয়ে এরকম একটা বুঝতেছি, মানে প্রচ্ছন্ন এরকম দুইটা জিন মিলে ডমিনেন্ট করবে প্রকটটার উপর। ঠিক আছে, প্রকটটার উপর ডমিনেন্ট করবে দুইটা প্রচ্ছন্ন মিলে, একটা প্রচ্ছন্ন না। কিন্তু এখানে দেখেন যখন নাকি এই যে দুইটা ডি একসাথে থাকবে, দুইটা ডি একসাথে থাকবে বা দুইটা ই একসাথে থাকবে, তখন তারা দুইটা মিলে ওই অপর যেই প্রকট জিনটা আছে ওইটার উপর ডমিনেট করবে। এখন দেখেন এই যে, এই যে নর্মাল 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 নর্মাল, সবগুলো নর্মাল আসলো, কারণ কি এই ইটা পাওয়া যায়নি। ঠিক আছে, এই শর্তটা পাওয়া যায়নি। এই জায়গায় দেখেন দুইটা ই একসাথে আসছে, সেই হিসেবে এরা কিন্তু প্রচ্ছন্ন, কিন্তু প্রকট বৈশিষ্ট্যের উপর দুইটা মিলে কাজ করে, ডমিনেন্ট করে, এটাকে ডাইরেক্ট, প্রাণীটাকে ডাইরেক্ট মুখবোধে বানিয়ে ফেলছে। ঠিক আছে, এই জায়গায় সেম, এই জায়গায় হচ্ছে ডবল ডি। ঠিক আছে, এই যে ডবল ডি, সেম সেম। তো এই ক্ষেত্রে দেখেন এই জায়গায় কয়টা আসছে, অনুপাতটা আসবে যদি গণি, তাহলে দেখবো আমরা 9:7। কোনটার মতো, একদম কমপ্লিমেন্টারি জিন বা
এই যে এইমাত্র যেটা মানে প্রথম যেটা বললাম কমপ্লিমেন্টারি জিনের মতো 9:7 আসছে, ঠিক আছে। আর মাঝখানে দ্বৈত কি জানি কয় এই যে প্রোকোটোপিস্থিসিস এটার মধ্যে আসবে 13:3, ঠিক আছে। তো এটার একটা রাখলাম আমরা, সামারি রাখলাম কোনটার অনুপাত কি কি। এই যে দেখেন ফিনোটাইপিক অনুপাত, জিনোটাইপিক না কিন্তু। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে দেখবো আমরা অনুপাতটা 1:2:1, সমপ্রকটতার ক্ষেত্রে 1:2:1, লিথাল জিনের ক্ষেত্রে দেখবো 2:1, পরিপূরক জিনের ক্ষেত্রে দেখবো 9:7, প্রকোটোপিস্থিসিসের ক্ষেত্রে দেখবো হচ্ছে 13:3, হ্যাঁ, 9:7 লাস্টে, ঠিক আছে। পরে আমরা চাই পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স দিয়ে আমরা ওয়ার্ডটা বুঝতে পারতেছি এখানে মানে অনেকগুলা জিন মিলে একটা বৈশিষ্ট্য ব্যাপার স্যাপার। এটা হচ্ছে আমাদের মানুষের ক্ষেত্রে আর কি, বহুজিনীয় উত্তরাধিকার এটার অপর নাম। অর্থাৎ যেমন ধরেন মানে একটা বৈশিষ্ট্য বহন করতে অনেকগুলা জিন লাগে, ঠিক আছে। যেমন ধরেন এই জায়গায় কথায় কথায় বি, এটা কি কালো বৈশিষ্ট্য বহন করে, কালো কালো বানায়, ঠিক আছে, কালো বানায়। তাহলে যদি এরকম হয় একটা প্রাণী বি 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 বি, এটা আসতে পারে একটা সুরত, স্মল আসতে পারে, এটা কালো আর অপরটা এটা হচ্ছে সাদা, মানে ধবধবা সাদা। এখন যদি এরকম হইতে পারে দুইটা স্মল বি, তিনটা স্মল বি, সবগুলো স্মল বি, আসলো না। এটা আসলো ডাইরেক্ট শ্বেতাঙ্গ, শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ। এটা আসলো সম্পূর্ণ কালো, নিগ্রো, নিগ্রো। কালো কাকে বলেন, মানে যাদের মানে বডি কালো, মানে ব্ল্যাক হয় কেন, কখন, যখন নাকি মেলানিন থাকে বেশি। হ্যাঁ, মেলানিন নিগ্রোদের অনেক বেশি মেলানিন, যার কারণে শরীর একদম কালো হয়। শ্বেতাঙ্গদের মেলানিন কম, এই জন্য সাদা হয়। আচ্ছা, নিগ্রো থেকে একটু সাদা, নিগ্রো থেকে সাদা, সাদা, ঠিক আছে। এবং আরেকটা কথা বলতে পারি যে এই যে এই অবস্থাটাকে বলা হয়, এই যে দেখেন মাঝামাঝি অবস্থান, পুরো বাঙালিদের মতো অবস্থা আর কি। তো এটা হচ্ছে মিউলেটো, এটাকে বলা হয় মিউলেটো, মাঝামাঝি শ্যামলা বা এই জাতীয় আর কি। নিগ্রো থেকে সাদা বলতে পারি, আবার মিউলেটর থেকে কালো বলতে পারি। আবার এটা কি আসতে পারে, মিউলেটর থেকে সাদা, থেকে সাদা। আশা করি আমরা বুঝতে পারছি। এই জিনিসটা খুব একটা দরকার নেই, কোশ্চেনে আসে না, তারপর আমি একটু বলে রাখলাম আর কি। তো এরপর হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতি বা সেক্স ডিটারমাইনেশন, ডিটারমিনেশন এক্স 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 ওয়াই এক্স 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 ও, ঠিক আছে। তো এই জিনিসটা দেখেন, আমরা জিনিসটা জানি যে যদি মানুষের ক্ষেত্রে হয় যেটা এক্স এক্স হলে ছেলে, এই মেয়ে, মেয়ে মেয়ে হয়, এক্স ওয়াই হয় হচ্ছে ছেলে, ঠিক আছে। এটা হচ্ছে এক্স 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 ওয়াই পদ্ধতি, পদ্ধতি, ঠিক আছে। এটা ছিল এক্স 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 ওয়াই পদ্ধতি। তো এরকম আরও কয়েকটা থাকে, যেমন ধরেন মানুষ, ড্রসোফিলা, হ্যাঁ, মানুষ ড্রসোফিলা, মানুষ ড্রসোফিলা, বিভিন্ন ধরনের বিভিন্ন পতঙ্গ, গাজা, তেলাকুচা, তেলাকুচা, এগুলো বিভিন্ন উদ্ভিদের কি লিঙ্গ নির্ধারণ এইভাবে হয়, ঠিক আছে, নির্ধারণ এভাবে হয়। আর এক্স 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 ও একটা আছে, এক্স 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 ও, এটা কোনটা হয়, এটা হচ্ছে ঘাস ফড়িং, ছাড় পোকা ইত্যাদি খেতে, ঘাস ফড়িং, ঘাস ফড়িং বা ছাড় পোকা, ছাড় পোকার ক্ষেত্রে। আচ্ছা দেখেন, এক্স এক্স মানে কি, এটা হচ্ছে আমাদের মানুষের মতোই কি মেয়ে, মেয়ে, কিন্তু এক্স 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 ও এই জিনিসটা হচ্ছে
ছেলে, মেল। অর্থাৎ ও মানে কি, মানে এখানে চিন্তা নেই। মানে এখন দেখেন একটা কথা, মানে এক ছেলেদের ক্ষেত্রে মানে ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে যেটা হয়, ছেলেদের থেকে মেয়েদের মধ্যে একটা জিন বেশি থাকে, ঠিক আছে, এটা একটু স্পেশাল। তো সেই হিসাবে এই জিনিসটা ভালো করে আমরা পড়বো, মনে রাখবো আর কি, উদাহরণগুলো মনে রাখবো। ডায়সোরিয়া সিনুয়াটা উদ্ভিদেও এরকম ধরনের দেখা যায়, এই কি বলে, লিঙ্গ নির্ধারণ নীতি দেখা যায়। তো এরপরে যাই, পরে হচ্ছে টাইপ 3। এতক্ষণ আমরা টাইপ 2-তে ছিলাম, সেক্স লিঙ্ক ডিসঅর্ডার। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার মানে হচ্ছে যেটা নাকি বংশ পরম্পরায় হয়, হচ্ছে একদম জিনের সাথে সম্পর্কিত আর কি, সাধারণ না। লাল সবুজ বর্ণান্ধতা, এই জিনিসটা কি? লাল সবুজ বর্ণান্ধতা হচ্ছে যার নাকি মানে লাল আর সবুজের মধ্যে আইডেন্টিফাই আর হচ্ছে এটাকে কি বলে, মানে পৃথক করতে অসুবিধা হয় আর কি, তাতে হচ্ছে এই যে লাল সবুজ বর্ণান্ধতা বলে। হিমোফিলিয়া হচ্ছে যাদের নাকি এরকম রক্ততঞ্চনের যে রক্ততঞ্চন রক্ততঞ্চনের ফ্যাক্টর, রক্ততঞ্চনের ফ্যাক্টর 8 বা 9 নেই, 8 বা 9 নাই, ঠিক আছে। এটা হচ্ছে তাদের হচ্ছে হিমোফিলিয়া। হিমোফিলিয়া রোগটা ব্যাপারটা বুঝি। হিমোফিলিয়ার ব্যাপারটা হচ্ছে কি, যদি অল্প একটু আসে আপনার, অল্প একটু ক্ষত হইলো, তাহলেও দেখা যাবে কি রক্ত পড়তে 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 অনেক রক্ত পড়ে যাবে। মানে একটা নর্মাল যে একটা ব্যাপার আছে, যে একটা স্বাভাবিক টাইমের পর 1 থেকে 4 মিনিটের পরে যে মানে রক্ততঞ্চন হয়, হিমোফিলিয়ার ক্ষেত্রে এরকমটা হয় না, ঠিক আছে। তো আমরা বইয়ে দেখবো হচ্ছে রানী এলিজাবেথের ফ্যামিলিতে এইরকম একটা ছিল, মানে রোগ ছিল। তো সেই হিসাবে এটাকে রাজকীয় রোগও বলা হয়, রাজকীয় রোগ, রাজকীয় রোগ, রাজকীয় রোগ। ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি ব্যাপারটা হচ্ছে কি, আহ, মানে শরীরের হাড়গুলোতে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়, ক্যালসিয়াম হাড়ে, ক্যালসিয়াম বাড়ে, ক্যালসিয়াম বেড়ে যায়, তখন এরকম অবস্থা হয় যে নড়তে পারে না, ঠিক আছে, শরীর নড়তে পারে না। তো একদম পুরোপুরি হয়ে যায়, অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এবং একটা সার্টেন বয়স, মনে হয় 21 বছর, আপনি একটু বইটা দেখে নিন, তারপর 21 বছর পরে সে মারা যায় আর কি। রাতকানা ব্যাপারটা তো বুঝছি। ফ্রাজাইল এক্স সিমটম হচ্ছে একটা অটিজম, অটিজম, এটা হচ্ছে অটিজম, মানসিক ভারসাম্যহীনতার একটা বিষয়। টেস্টিকুলার ফেমিনাইজেশন ব্যাপারটা হচ্ছে মানে ছেলে কিন্তু আস্তে আস্তে মেয়েতে পরিণত হইতেছে, এই মেয়ে, মেয়েতে কনভার্ট হয়ে যাইতেছে কিসের কারণে, মানে হরমোনের ইমব্যালেন্সের কারণে, হরমোনের ইমব্যালেন্স, হরমোন ইমব্যালেন্স, ইমব্যালেন্সের কারণে, ইমব্যালেন্সের কারণে। তো টেস্টিকুলার ফেমিনাইজেশন আর হচ্ছে ট্রান্সজেন্ডার ব্যাপারটা আসলে সেম না। টেস্টিকুলার ফেমিনাইজেশনটা কি, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত এটা রোগ, এটা হইতে পারে, মানে হচ্ছে এটা মানে হরমোনাল ইমব্যালেন্সের কারণে তার নিজে নিজে হইতেছে। আর ট্রান্সজেন্ডার ব্যাপারটা কি, ট্রান্সজেন্ডার হচ্ছে সে কৃত্রিমভাবে হচ্ছে, বুঝছেন। তো এটা আর এটা মিলাইলে হবে না। হাইপারট্রাইকোসিস হচ্ছে যখন শরীরে লোম বেশি হয়, লোম অত্যধিক শরীরে, মুখেও লোম হয়, পরে মানে একদম যেখানে লোম হওয়ার কথা না এরকম জায়গায় লোম হয়। তো এটা বলতে চাইতেছে ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে মূত্র বেশি হয়, মূত্র বেশি হয় এরকম। ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে যেটা নাকি আমরা নর্মালি যেটা বলি আর কি, ওই যে চিনি পরে হচ্ছে ব্যাপার যেটা আছে চিনির সাথে সম্পর্কিত, ওইটা হচ্ছে মেলাইটাস। আর এটা হচ্ছে মূত্রের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস। অপটিক অ্যাট্রফি হচ্ছে চোখে ছানি পড়ার মতো একটা কিছু একটা অবস্থা চোখে, এটা হচ্ছে চোখে, চোখে হয়। আর মায়োপিয়া কি হয়, মায়োপিয়া হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনে যেটা হয় ওটা হচ্ছে মায়োপিয়া সাধারণত, যে আমরা কাছে দেখি, কাছে দেখি কিন্তু দূরে অসুবিধা, দূরে অসুবিধা হয় দেখতে, দূরে অসুবিধা হয় দেখতে,
ঠিক আছে, এটাকে বলতেছে মায়োপিয়া। আচ্ছা, এরপর যাই, লাল সবুজ বর্ণান্ধতা মাত্র ব্যাপারটা বুঝলাম। এখন দেখেন কোশ্চেনে আসা হচ্ছে বর্ণান্ধ পুরুষ আর স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ের ব্যাপারটা। এখন দেখেন এখানে হচ্ছে এক্স সি, সি বলতে কালার ব্লাইন্ড, সি ফর কালার ব্লাইন্ড, কালার ব্লাইন্ড। এই জিনটার কারণেই মূলত কালার ব্লাইন্ডটা হয়, বুঝছি, কালার ব্লাইন্ডটা হয়। তাহলে দেখেন বর্ণান্ধ পুরুষ হইলে কি হবে, এক্স সি ওয়াই। আর স্বাভাবিক মহিলা বলতে মানে সে বাহকও না, এরকম অবস্থা। এটা হচ্ছে এই যে এটা এক্স সি ওয়াই, তার মধ্যে বিয়ে হইলে ক্রস করলাম এক্স সি এক্স, এক্স সি এক্স, এক্স ওয়াই, এক্স ওয়াই। দেখেন অর্থাৎ এখানে দেখেন কি হইতেছে, অবস্থা কি হইতেছে, সে এই যে এই মেয়েটা বাহক কিন্তু সুস্থ, কিন্তু কিন্তু সুস্থ, ঠিক আছে, সুস্থ, সুস্থ, সেম, বাহক কিন্তু সুস্থ দুইজনই। আর এই দুইজন কি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। তো এখন দেখেন ছেলে আর মেয়ের মধ্যে এই বর্ণান্ধ দেখেন, পুরুষের ক্ষেত্রে কিন্তু বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা, এই যে লাল সবুজ বর্ণান্ধতার রোগটা হওয়ার সম্ভাবনা বেশি মহিলাদের তুলনায়। তো এটার কারণ কি দেখেন, মেয়েদের ক্ষেত্রে এই যে কালার ব্লাইন্ডের যে জিনটা আছে, এটা ধরেন কথা কথা আছে, কিন্তু আরেকটা সুস্থ, এটা কিন্তু ব্যাকআপ না। তো ব্যাকআপটা কি তাকে সুস্থ রাখতেছে, হ্যাঁ সে বাহক, নেক্সট প্রজন্মে এটা ছড়াইতে পারে, কিন্তু এখন তো ছড়াইতেছে না, কারণ কি এটা হচ্ছে এই ব্যাকআপের কারণে। কিন্তু পুরুষের ক্ষেত্রে কি এটা কোনো ব্যাকআপ আছে, ধরেন কথা কথা পুরুষের মধ্যে এই যে এক, তার মধ্যে তো আছে একটা এক্স জিন, তাই না? এখন এটা যদি কালার ব্লাইন্ড হয়, সে সম্পূর্ণরূপে কালার ব্লাইন্ড। এই কারণেই মূলত পুরুষের ক্ষেত্রে লাল সবুজ বর্ণান্ধতা বেশি দেখা যায় মহিলাদের তুলনায়। হিমোফিলিয়ার রোগটাও সেম, সেম বলতে বুঝাইতেছে যে হিমোফিলিয়ার ব্যাপারটা আমরা কিছুক্ষণ আগে পড়ছি। তো স্বাভাবিক পুরুষ আর স্বাভাবিক কিন্তু বাহক মহিলা, এই জিনিসটা আমরা বুঝতেছি। এক্স ওয়াই স্বাভাবিক পুরুষ আর স্বাভাবিক কিন্তু বাহক মহিলা। এখানে আগে সি ছিল, এখন এইচ আসলো, কারণ কি এইচ ফর হিমোফিলিয়া, এইচ ফর হিমোফিলিয়া, হিমোফিলিয়া। আচ্ছা, আচ্ছা, তার মধ্যে ই ক্রস করলাম এক্স, এক্স এইচ, এক্স, এক্স, এক্স এইচ ওয়াই, এক্স ওয়াই। এখন দেখেন কি আসলো, অর্থাৎ এখন দেখেন যদি কোনো নারীর মধ্যে মানে মেয়ের মধ্যে, মেয়েতে কখন আপনার এই রোগটা যাবে, যখন নাকি মায়ের মধ্যে হয় থাকতে হবে সম্পূর্ণরূপে, অথবা মা বাহক হইতে হবে, ঠিক আছে। এমনিতে নর্মালি যদি এরকম হয় যে শুধুমাত্র পুরুষের এই এই হিমোফিলিয়া রোগটা আছে অথবা কালার ব্লাইন্ডের ব্যাপারটা যদি থাকে, তাহলে হবে না। মেয়েদের ক্ষেত্রে আসতে হলে তার মায়ের মধ্যেও থাকতে হবে, ঠিক আছে। আর এখন দেখেন, আর মায়ের যদি থাকে, দেখি দেখো তা, এই যে মা বাহক, সেই হিসেবে দেখেন এই জায়গায় আয়সা পড়ছে মেয়ের মধ্যে, ঠিক আছে। বাহক হওয়ার কারণে তার এই যে একটা মানে একটা মেয়ের মধ্যে আসছে, আরেকটা মেয়ের মধ্যে আসেনি, কিন্তু সে যেহেতু মায়ের মধ্যে আছে, মায়ের মধ্যে থাকলে ছেলের মধ্যেও কিন্তু আসবে, ছেলের মধ্যে অবশ্যই আসবে। আর একটা মেয়ে যদি সম্পূর্ণরূপে কালার ব্লাইন্ড বা হিমোফিলিয়া হইতে হয়, তাহলে পুরুষের মতো বাবার মধ্যেও থাকতে হবে, মায়ের মধ্যেও থাকতে হবে। ব্যাপারটা মনে হয় আশা করে বুঝতে পারছি। জিনিসটা আরেকবার রিওয়াইন্ড করলে আরও ভালো করে ক্লিয়ার হবে। আর সবচেয়ে বড় কথা, এই জায়গায় এগুলো কয়েকটা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস বেশি বেশি করবো, প্র্যাকটিস বেশি বেশি, ঠিক আছে। এটা বারবার প্র্যাকটিস করলে বুঝে আসবে। ব্লাড গ্রুপের ব্যাপারটা আসলো, তো ব্লাড গ্রুপের ক্ষেত্রে হচ্ছে তো আমরা আসতেছিলাম যে এখানে ল্যান্ড স্টেইনার একজনের নাম, তো তিনি এই
ইটা করেছেন, মানে পার্থক্যটা করেছেন। এ বি, ঠিক আছে, এগুলো ল্যান্ডস্টেইনার করেছেন, সেই হিসাবে তার নামের সাথে যে এগুলো আসে আর কি। তো এখন দেখেন একটা বিশুদ্ধ এ ব্লাড গ্রুপ। তো বিশুদ্ধ এ ব্লাড গ্রুপ বলতে কি বোঝাবে? এল এ এল এ, তার মধ্যে আর কোনো কিছু নাই, ঠিক আছে। এল এ এল এ। আর শঙ্কর ক্ষেত্রে কি হবে? এল এ আসে, এল এ যেমন আসে, পাশাপাশি এল ও আসবে, যেহেতু শঙ্কর এল ও আসছে। সেম বিয়ের ক্ষেত্রে এরকম এল বি বিশুদ্ধর ক্ষেত্রে, আর শঙ্করের ক্ষেত্রে হচ্ছে এল বি এল ও। এ বি, এখন দেখেন এ বি কি কোনো বিশুদ্ধতা আসে? দেখেন দুইটা এ বি দুইটা আছে না, সেই হিসেবে ও তো কোনো বিশুদ্ধই নেই, সেই হিসেবে ও শঙ্কর ডাইরেক্ট এল এ এল বি। আর ওতে দেখেন ও হচ্ছে সম্পূর্ণরূপে সুস্থ বিশুদ্ধ এল ও এল ও, কিন্তু ওর মধ্যে কি কোনো সংকর অবস্থা আছে? নাইগা। তো আশা করি বুঝতে পারছি। পরে ইসে যাই, আর এইচ ফ্যাক্টর। আমরা যে বলি এ পজিটিভ এ নেগেটিভ, হ্যাঁ, এই আর এইচ ফ্যাক্টরের কারণেই পজিটিভ বা নেগেটিভের কনসেপ্টটা আসছে। যেমন পজিটিভ বা নেগেটিভ কনসেপ্টটা আসছে হচ্ছে আর এইচ ফ্যাক্টরের কারণে। এখন দেখেন আর এইচ ফ্যাক্টর মোট 6টা অ্যান্টিজেনের সমষ্টি বিশেষ। অ্যান্টিজেন 6টা অ্যান্টিজেনের সমষ্টি, সমষ্টি সমষ্টি। এখন 6টা কি কি? 6টা হচ্ছে সি ডি ই, আবার সি স্মল সি স্মল সি স্মল, ঠিক আছে। এখন পজিটিভ আর নেগেটিভ কখন বুঝবো? একটা সহজ বিষয় যদি আমরা বলি, যখন নাকি এই মাঝে ডিটা আছে না, ডিটা যদি বড় হয়, ঠিক আছে, বড়, তাহলেই সেটা হয় হচ্ছে পজিটিভ আসবে, ব্লাড সম্পূর্ণ পজিটিভ। এখন দেখেন এটার ইটা কিভাবে হইতে পারে, মানে মানে এই সেটটা কীরকম থাকতে পারে? হয় সি, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা আসবে, 3টা অক্ষর একসাথে আসবে আর কি, ঠিক আছে, সি ডি ই, 3টা থেকে একটা করে আসবে। কিন্তু এরকম না যে সি একটা আসলো, একটা বড় ডি আসলো, আর একটা ছোট ডি আসলো, এরকম না। অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডকে, প্রত্যেকটা আপনার প্রত্যেকটা অ্যান্টিজেনকে সে টাচ করে যাবে। সি থেকেও একটা আসবে, ডি থেকেও একটা আসবে, ই থেকেও আসবে। এখন অবস্থা বোঝা যে হয়তো সি বড় আসলো, ডি ছোট আসলো, ই আবার বড় আসলো, হইতে পারে। আবার এমনও হইতে পারে যে সি বড়, ডি বড়, ইও বড়, হইতে পারে। তো মোট কথা হয়েছে একটা অক্ষর, একটা অ্যান্টিজেন দুইবার আসবে না। আহ, আর হচ্ছে যদি মাঝখানে ডিটা, হ্যাঁ, মাঝখানে ডিটা, এখানে কোনো কমাটমা থাকবে না, এই যে কমাটমা নেই, কমাটমা আসবে না। এটা একটু কেটে দেখি, কমাটমা আসবে না, ডাইরেক্ট সি ডি ই, সি ডি ই, হ্যাঁ। তো ডি যদি বড় হাতে থাকে তাহলে এটাকে পজিটিভ এসে বলুন। অর্থাৎ ধরি সি ডি ই, এটা কি আসলো? অবশ্যই ই, অবশ্যই আসলো কিসে? পজিটিভ। এইমাত্র আমরা বললাম পজিটিভ আসলো, সুতরাং এটা পজিটিভ হলো, পজিটিভ, ঠিক আছে। আর যদি এরকম হয় যে সবগুলা বড় হাতে, কিন্তু মাঝখানে ডিটা কি ছোট হলে, সম্পূর্ণরূপে কি নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ এসে বলুন, ঠিক আছে। তো এটা ছিল আর এস ফ্যাক্টরের। এখন ব্লাড গ্রুপকে কাকে দিতে পারে, এই জিনিসটা বুঝবো। তো একটা কথা আমরা আগে বলে রাখি, লাল কলম দিয়ে রেখি, পজিটিভ শক্তি বেশি নেগেটিভের তুলনায়, ঠিক আছে। তো পজিটিভ নেগেটিভের থেকে বেশি শক্তি হওয়ার কারণে দেখা যায় যে পজিটিভ বিশিষ্ট যে রক্ত তারা নিতে পারে নেগেটিভ বিশিষ্ট রক্তের থেকে, ঠিক আছে। তো এখন দেখি যে গ্রুপকে রক্ত দান করতে পারে সে শুধুমাত্র কি এ পজিটিভকে দিবে, অথবা, হ্যাঁ, আগে আমরা সবগুলো বললে যাই, সেম করে আসবো, প্রত্যেকেই সেমটাকে দিতে পারবে, সেই হিসাবে সবগুলো দেখি।
এ বি পজিটিভও দিতে পারবে, এ পজিটিভকে দিতে পারবে, এ নেগেটিভকে দিতে পারবে, ও নেগেটিভকে দিতে পারবে, বি নেগেটিভ, সেম। মানে এই কথাগুলোই আমরা লিখলাম সবগুলা, হ্যাঁ, সবগুলো লিখলাম। এরপর আর কারা কেন যে গ্রুপকে রক্ত দান করতে পারে? এখন এ তো আর বিকে দিতে পারবে না, অবশ্যই বিকে দিতে পারবে না, কারণ কি একটু পরে আমরা পড়বো বিকে কেন দিতে পারতেছে না। তো আর কাকে দিতে পারবে, কাকে দিতে পারবে? তো আমরা কিছুক্ষণ এখনই পড়বো যে এ বি পজিটিভটা হচ্ছে সার্বজনীন গ্রহীতা, সার্বজনীন গ্রহীতা, অর্থাৎ সে সবার থেকে রক্ত নিতে পারবে, ঠিক আছে, সবার থেকে রক্ত নিতে পারবে, সেই হিসেবে এ পজিটিভ এ বি পজিটিভকেও দিতে পারবে, হ্যাঁ। পরে ও পজিটিভ এ বি পজিটিভকেও রক্তদান করতে পারবে। এই যে সবগুলো আসলো, আমরা ডট 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 দিয়ে রাখলাম। আর কি কি আসলে হতে পারে, এগুলো আমরা নিচে নিচেও করতে পারবো। আবার এখন দেখেন ও নেগেটিভ কাকে কাকে দিতে পারবে? ও হচ্ছে নেগেটিভ সার্বজনীন দাতা, সার্বজনীন দাতা গ্রহীতা কেন হইলো এই জিনিসটা একটু পরে আমরা বুঝবো, ঠিক আছে, আপাতত আমরা একটু স্কিপ করে গেলাম। ওর সার্বজনীন দাতা মানে কি, ও সবাইকেই দিতে পারবে, সবাইকেই দিতে পারবে, সবাইকেই দান করতে পারবে, দান করতে পারবে, সবাইকে দান করে, হ্যাঁ। ও নেগেটিভটা, তো ও নেগেটিভ হচ্ছে সবাইকে দান করে। বাকিগুলো আমরা ইনশাল্লাহ করব, প্র্যাকটিস করব। আর যে গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে, তো দেখেন এ পজিটিভ তো এ পজিটিভ থেকে অবশ্যই নিতে পারবে, পরে ও পজিটিভ থেকে নিতে পারবে, বি পজিটিভ থেকে নিতে পারবে, এ বি পজিটিভ থেকে নিতে পারবে, সবগুলো হচ্ছে নিজের গ্রুপ থেকে নিতে পারবে অবশ্যই। এছাড়া আর কোনগুলা থেকে নিতে পারবে? আমরা এইমাত্র পড়লাম পজিটিভ নেগেটিভ থেকে শক্তিশালী, সেই হিসেবে এ পজিটিভ এ নেগেটিভ থেকে রক্ত নিতে পারবে, হ্যাঁ। আর আরেকটা কথা কি, কিছুক্ষণ আগে আমরা আরেকটা জিনিস পড়ছি, ও নেগেটিভ সার্বজনীন দাতা, অর্থাৎ ও সবাইকেই রক্ত দিতে পারবে, ঠিক আছে, সেই হিসাবে ও এখানেও আছে পজিটিভ ও নেগেটিভ সবাইকে দিতে পারলো, ঠিক আছে। তো এই যে বাকিটা ইনশাল্লাহ আমরা নিজেরা ফিল আপ করবো। এ বি পজিটিভ কি, সবার থেকে নিতে পারবে, সবার থেকে নিতে পারবে, সবার থেকে গ্রহণ, সবার থেকে গ্রহণ করতে পারে এ বি পজিটিভ, ঠিক আছে। আর ও নেগেটিভ হচ্ছে সবাইকে দান করতে পারে। তো এখন আমরা জিনিসগুলো বুঝবো যে কেন দিতে পারে কেন দিতে পারে না। এই যে দেখেন ব্লাড গ্রুপ এ মানে কি, প্লাজমাতে অ্যান্টিবডি থাকে, লোহিত কণিকায় অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেন কোনটা থাকলো? এ অ্যান্টিজেন, আলফা অ্যান্টিজেন থাকলো, আলফা অ্যান্টিজেন বা এ অ্যান্টিজেন, এ অ্যান্টিজেন। এ ব্লাড গ্রুপে এ অ্যান্টিজেন থাকে, বি ব্লাড গ্রুপে বি থাকে, হ্যাঁ, বি ব্লাড গ্রুপ থাকে, পরে হচ্ছে এ বিতে থাকে এ বি, ঠিক আছে। আর ওতে কোনো কি অ্যান্টিজেন নাই, অ্যান্টিজেন নাই। এখন প্লাজমাতে অ্যান্টিবডি কি থাকে? এতে থাকে উল্টাটা, অর্থাৎ এতে থাকে বি, অ্যান্টি বি, অ্যান্টিবডি, অ্যান্টিবডি কি আসে? বি, বিটা, বি বা বিটা। বিতে থাকবে উল্টাটা অ্যান্টি এ বা অ্যান্টি আলফা, অ্যান্টি আলফা। এ বিতে কি হয়? এ বিতে কোনো অ্যান্টিবডি নেই, কিন্তু দেখেন ওতে কিন্তু অ্যান্টিবডি দুইটাই আছে, অ্যান্টিবডি এ ও বি এই জায়গায় এভাবে লিখতে হবে, আর এই জায়গায় আছে অ্যান্টিবডি অ্যান্টি আলফা ও অ্যান্টি, হ্যাঁ, অ্যান্টি বিটা, দুইটা আছে। এখন দেখেন এ বিতে যেহেতু অ্যান্টিবডি নাই, ঠিক আছে, এই কারণে সে সবার রক্ত নিতে পারে। এখন দেখেন আমি যে একটা রক্ত কাউকে দিলাম, তখন অ্যান্টিজেন যখন বাইরের, মানে অ্যান্টিবডি তো ভিতরে থাকে আর অ্যান্টিজেন বাইরের জিনিস, অ্যান্টিজেন বাইরের, বাইরে বাইরের, আর অ্যান্টিবডি কি ভিতরের, শরীরের ভেতরের জিনিস। যখন ভেতরে কোনো রক্ত আসে, তো অপর মানে অন্য একটা ব্লাড গ্রুপে তখন অ্যান্টিবডি ওকে শত্রু মনে করে, শত্রু মনে করে ও করে কি ওর উপর হামলা করে ওকে মাইরা ফেলতে চায়, ঠিক আছে। এজন্য এটাকে বলা হইতেছে অ্যান্টি বি, অর্থাৎ এ ব্লাড গ্রুপে এ আসতে পারবো, বি আসতে পারবো না।
আর অ্যান্টিজেন ব্যাপারটা কি, লোহিত কণিকা থাকে। এখন দেখেন ব্লাড গ্রুপ এ বিতে কোনো অ্যান্টিবডি নাই, অর্থাৎ ও যে আরেকজনকে হামলা করব এরকম কেউই নেই, এই কারণে ও সবার থেকে নিতে পারে। আর ও ব্লাড গ্রুপে, এ বি ব্লাড গ্রুপ সবাই থেকে নিতে পারে, আর ও ব্লাড গ্রুপে দেখেন কোনো অ্যান্টিজেন নেই, সেই হিসেবে ও সবাইকে দিতে পারে কিন্তু নিতে পারে না। কারণ কি, ওর শরীরে দুইটা অ্যান্টিবডি আছে, দেখেন দুইটা অ্যান্টিবডি আছে। অর্থাৎ আপনি যদি এ ব্লাড গ্রুপ দেন তাহলে এই যে অ্যান্টি বি ও ধরবে, যদি বি ব্লাড গ্রুপ দেন তাহলে অ্যান্টি আলফা ধরবে, ঠিক আছে। এই কারণে এরকম ব্যাপারটা হয়। তো এই জায়গা থেকে আমরা এই পৃষ্ঠাটা প্র্যাকটিস করব, প্র্যাকটিস প্র্যাকটিস করব, ঠিক আছে, প্র্যাকটিস করব। আর কিছুক্ষণ পর তো আরও প্র্যাকটিসের জন্য আসি। তো রক্ত সঞ্চালনের জটিলতা ব্যাপারটা কি, রক্ত সঞ্চালনের জটিলতা অর্থাৎ যদি এ ব্লাড গ্রুপকে বি ব্লাড গ্রুপ দেওয়া হয়, হ্যাঁ, এ কে বি, বি কে এ দেওয়া হয়েছে, বা এ কে দেওয়া হয়েছে বি, তাহলে কি হয়, এই যে অ্যান্টিবডি মাত্র পড়লাম, ঠিক আছে, ও রক্ত জমাট বাঁধা হয়ে ফেলে, যার কারণে একটা জটিলতা সৃষ্টি হয়, এটাকে বলতেছে রক্ত সঞ্চালন জটিলতা। আর গর্ভধারণজনিত জটিলতা ব্যাপারটা কি, অর্থাৎ যখন নাকি দেখা গেল স্ত্রী নেগেটিভ, স্ত্রী হচ্ছে নেগেটিভ রক্তে, আর ছেলের মধ্যে কি হাজব্যান্ড, জামাইয়ের মধ্যে হাজব্যান্ড হচ্ছে পজিটিভ রক্ত, ঠিক আছে, পজিটিভ রক্ত। এখন যখন পজিটিভ নেগেটিভে যাবে, তখন আমরা কিছুক্ষণ আগে পড়লাম যে পজিটিভ হচ্ছে নেগেটিভের তুলনায় শক্তিশালী। তো নেগেটিভ যখন গেল, পজিটিভটা নেগেটিভে গেল, তখন কি অবস্থা হবে, যে পজিটিভটা নেগেটিভটাকে আক্রমণ করবে, তখন মাইরে ফেলতে যাবে, তখন অবস্থা হবে যে এই মারামারিতে রক্তের সমস্যা হয়ে যায় এবং রক্ত শূন্যতা দেখা যায়, রক্ত শূন্যতা দেখা যায়। মানে প্রথম বাচ্চাটা হয়, কিন্তু এটা হচ্ছে মানে একটা অ্যানিমিয়া বা জন্ডিস এই জাতীয় একটা রক্ত শূন্যতা একটা অবস্থা নিয়ে বাচ্চা যার জন্মগ্রহণ করে। আর যদি দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে যেটা সমস্যা হয়, ওর শরীর মানে বাচ্চা হইতে হইতে, ঠিক আছে, মানে এই স্ত্রীর বডিতে অ্যান্টি পজিটিভ একটা অবস্থা তৈরি হইতে থাকে। তো যতদিনের এটা তৈরি হয় ততদিনে প্রথম বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়। কিন্তু দ্বিতীয় বাচ্চা যখন হয় তখন কি, এই যে অ্যান্টি পজিটিভ তো আগেই আছে, তখন এটা ওই বাচ্চার উপর হামলা করে, যার কারণে দ্বিতীয় বাচ্চাটা মানে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস একটা অবস্থা নিয়ে পরে হয়তো মারা যাবে, না হলে এই একটা অবস্থা তৈরি হয়, ঠিক আছে। এটাকে বলতেছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে, ফিটালিস, ব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে। এখন এইটা মানে এই অবস্থা থেকে প্রতিকারের উপায় কি, অবস্থা হচ্ছে প্রথম বাচ্চা যখন ডেলিভারি হয়ে যাবে তখন এর 72 ঘন্টার মধ্যে 72 আওয়ার্সের মধ্যেই একটা একটা ইনজেকশন দিতে হবে, তাহলে এই অ্যান্টি পজিটিভ যে অবস্থাটা তৈরি হইতো এটা আর হবে না, তখন স্বাভাবিকভাবেই বাচ্চা জন্মগ্রহণ করবে। তো এতক্ষণ হইল বেসিক, ঠিক আছে, বেসিক নিয়ে আলোচনা হলো। এখন ইনশাল্লাহ আমরা সিকিউ পার্টটা ধপাধপ শেষ করে ফেলবো। প্রথম হচ্ছে আলোকের টেস্ট ক্রস তো আমরা পারি, এটা করব। প্রথম ঘটনাটি জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও। পরিপূরক জিন, হ্যাঁ, পরিপূরক জিন জিনিসটা আমরা বুঝবো। দ্বিতীয় ঘটনাটি মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্থেসিস কেন, এটা আমরা পারি। যে সূত্রে অন্তর্ভুক্ত তা ব্যাখ্যা করো। উদ্দীপকটি এই মেন্ডেলবাদের কোন সূত্রে অন্তর্ভুক্ত। তো দেখা যাইতেছে উদ্দীপকটি মেন্ডেলবাদের যে সূত্রের অন্তর্ভুক্ত, আসলে এটা কি 2 নম্বর সূত্র না, সেকেন্ড ল অন্তর্ভুক্ত। তো পিতামাতা থেকে রঙিন সন্তান পাওয়া সম্ভব, এটা হচ্ছে সম্ভব কখন, যখন নাকি প্রকট অ্যাপিস্থেসিস থাকবে, হ্যাঁ, প্রকট অ্যাপিস্থেসিস, এটা আমরা পড়ছি, ঠিক আছে না, প্রকট অ্যাপিস্থেসিস সংক্ষেপে লিখলাম, প্রকট অ্যাপিস্থেসিস আমরা পারবো ইনশাল্লাহ। ক্রসের জিনতাত্ত্বিক
ব্যাখ্যা করো, জিনতাত্ত্বিক ব্যাখ্যা করো ক্রসের। এটা হচ্ছে সমপ্রকটতা, বুঝতেই পারতে সাদা কালো হবে, সমপ্রকটতা, সমপ্রকটতা। আর চেকার বোর্ড উপস্থাপন করে মেন্ডেলিয়ান অনুপাত পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো। কারণ বিশ্লেষণ আমরা ইনশাল্লাহ করতে পারবো। F1 জন্মতে সন্তানের কেন পিতামাতার মতো হলো, রফিক তার খামারে অনেকগুলো সাদা লেগহর্ন ও সাদা ওয়াইনডট মোরগ মুরগি পালন করে, তাদের মধ্যকার ক্রসে প্রথম জেনারেশন সব সাদা মুরগি হলেও দ্বিতীয় জেনারেশনে ব্যতিক্রম দেখা গেল। তো এটা দেখেন, বলছে প্রথম ফার্স্ট জেনারেশনে কেন পিতামাতার মতো মতো হলো, কারণ এটা তো বুঝতেই পারতেছি, প্রকট অ্যাপিস্টেসিস, ঠিক আছে, প্রকট অ্যাপিস্টেসিসের কারণে এরকমটা হইলো। আর পরবর্তী হচ্ছে পরের প্রশ্নে যাই। উদ্দীপকের F2 জনিতে উৎপন্ন বংশধর কিরূপ হবে, চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো। F2 জনিতে আন্দোলন কালো বর্ণের মোরগ এটা তো বুঝতেই পারতেছে, সমপ্রকটতা সহজ জিনিস, সমপ্রকটতা। উদ্দীপকের সংকলনের সৃষ্ট অপত্যগুলোর জিনোটাইপ দেখাও। জিনোটাইপ যদি দেখাই, মুখ বধিরতার যেহেতু প্রশ্নটা আসছে, মুখ বধিরতা আসলে কি দ্বৈত প্রচ্ছন্ন, অ্যাপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টেসিস। আর উদ্দীপকের স্বাভাবিক পুরুষের স্ত্রী সমূহ জায়গায় মুখ বধির হলে তাদের সন্তানদের স্বাভাবিক হওয়ার হার কত। এটা ইনশাল্লাহ আমরা চেকার বোর্ড দিয়ে এটার বের করে নিতে পারবো, এটা নিজে করবো আর কি। ফলাফল চেকার বোর্ডের সাহায্যে বিশ্লেষণ করে ফারহানের গবেষণা, বাড়িতে দুটি টবে সাদা ও লাল গোলাপ লাগিয়ে তাদের মধ্যে ক্রস করে দেখালো আকার একটু বড় ও দৃষ্টিনন্দন গোলাপি কালারের এক ফুল হয়েছে। তো এটা বুঝাইতেছে অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। হ্যাঁ, মেন্ডেলের কোন সূত্রের ব্যতিক্রম কেন তা বিশ্লেষণ করো। কেন এই প্রথম সূত্রের ব্যতিক্রম, তাই না? প্রথম সূত্রের ব্যতিক্রম। তো প্রথম সূত্রের ব্যাপারটা, প্রথম সূত্রের ফার্স্ট ল ব্যতিক্রম কেন তা এটা আমরা ইনশাল্লাহ বলতে পারবো। উদ্দীপকে উল্লেখিত প্রথম অনুপাতটি ব্যাখ্যা করো। প্রথম অনুপাত 2:1 লিথাল জিন, ঠিক আছে, লিথাল জিন। বিড়ালের ক্ষেত্রে টেস্ট ক্রসের এটা পারবো। মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম, উল্লেখিত উদ্দীপক মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম, এগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ। ঘটনাটি কি মেন্ডেলের প্রথম সূত্রে ব্যতিক্রম, কালো বর্ণের মোরগ সাদা বর্ণের মুরগি। তো কালো বর্ণের মোরগ সাদা বর্ণের মুরগি, এটা তো আমরা ইনশাল্লাহ আমরা পড়ছি, তাই না? এটা আমরা পড়ছি, এটা হচ্ছে সমপ্রকটতা। উদ্দীপকে উল্লেখিত অনুপাতটি মেন্ডেলের কোন সূত্রকে সমর্থন করে? 3:1 কোনটা? 3:1 প্রথম সূত্রকে সমর্থন করে, ফার্স্ট ল, তাই না? ফার্স্ট ল। টাইপ 3 জিনোটাইপ ব্যাখ্যা করো। আচ্ছা, উদ্দীপক আলোকে F2 জনুর ফলাফল চেকার বোর্ডে দেখাও। এর মধ্যে লাল সবুজ সঠিকভাবে চিনতে পারে না। এটা তো আমরা সময় নিয়ে দেখা হয়েছে, কালার ব্লাইন্ড, তাই না? এই যে এক্সি জিনটার কারণে হয়, এটা আমরা ইনশাল্লাহ দেখে নেব। আর জিনোটাইপ বিশ্লেষণ করো। তো জিনোটাইপ বিশ্লেষণ করো বলতে কি হবে, কে ছেলে কয় পার্সেন্ট হইলো বর্ণান্ত হইলো, মেয়ে কয় পার্সেন্ট বর্ণান্ত হইলো, ওগুলো আমরা ইনশাল্লাহ দেখাতে পারবো, সহজ জিনিস। F1 জনুর জিনোটাইপ, হিমোফিলিক বাবা মা, হিমোফিলিক বাবা স্বাভাবিক মা, এটা আমরা ইনশাল্লাহ করবো, ক্রস দেখাবো। প্রাপ্ত কন্যার সাথে অন্য একজন স্বাভাবিক পুরুষের বিয়ে হলে তখন কি হবে, এটাও আমরা ইনশাল্লাহ পারবো। ক্রসিং করবো।
উদ্দীপকের পুত্র ও কন্যার পিতামাতা জিনোটাইপ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হলো। কন্যারা বর্ণান্ধের বাহক। বর্ণান্ধের বাহক 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 হলে কি এক্স সি এক্স, তাই না? এক্স সি এক্স। তো এরকম হলে কি হবে, পিতামাতা জিনোটাইপটা বিশ্লেষণ করতে পারবো কিভাবে, কি হইলো, তাই না? তো কন্যা যেহেতু বর্ণান্ধের বাহক, বর্ণান্ধের বাহক, ফুল বাহক বর্ণান্ধ না, ফুল বর্ণান্ধ হইলে কিন্তু মাও কিন্তু অবশ্যই কি মানে মার মধ্যেও থাকতে হবে, পাশাপাশি বাবার মধ্যেও থাকতে হবে। তো এই জিনিসটা আলোচনা করা হয়েছে, আমরা ইনশাল্লাহ পারবো। কন্যার সাথে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন ছেলে বিয়ে হলে কি হবে, এটা আমরা করব, দেখব। লিমার স্বাভাবিক পুরুষের সাথে বিয়ে হলে তার কি হতে পারে, এটাও সহজ সহজ। পিতামাতার জিনোটাইপ বিশ্লেষণ করো, জিনোটাইপ। আচ্ছা, এগুলো আসলে প্র্যাকটিস, এগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করব। তো এরপরে হচ্ছে পরিবারের সমস্যাটি ব্যাখ্যা করা। দুই ছেলের মধ্যে মানে হচ্ছে এই যে কালার ব্লাইন্ড, হ্যাঁ, মেয়েদের সম্ভাব্য জিনোটাইপ, এটাও সহজ করতে পারবো। বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা শতকরা কত ভাগ, চেকার বোর্ডের মাধ্যমে করবো। স্বামী বর্ণান্ধ হলে সহজ। পরবর্তী জিনিসটা দেখি, রক্ত গ্রুপ নির্ণয়ের গুরুত্ব। কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যেহেতু যদি দেখা যায় কোনো মতে যদি দেওয়া হয় তাহলে কি অ্যান্টিবডি, ধরেন কথা কথা এ এ ব্লাড গ্রুপ কিন্তু দিয়ে ফেলছে বি ব্লাড গ্রুপকে, তখন কি হবে, ওই যে অ্যান্টিবডি মেরে করবে, রক্ত জমাট বাঁধায় ফেলবে। রক্তের সঞ্চালনজনিত জটিলতা, এটাও সহজ, পারবো ইনশাল্লাহ। দম্পতি সন্তানের মধ্যে যারা ভিন্ন হওয়ার সম্ভাবনা আছে এগুলা আমরা দেখবো, দেখা হয়েছে, পারবো ইনশাল্লাহ। সন্তানদের বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু, এটাও পারবো। জন্মদানের কোনো জটিলতার সম্মুখীন হবে কি না, লিপি দ্বিতীয় সন্তান জন্মদানে, এই যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, তাই না, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তো মিনুর রক্তের প্রয়োজন হলে কোন ধরনের রক্ত সে গ্রহণ করতে পারবে, মিনু কি এখানে নেগেটিভ, তাই না, এটা তো আমরা পারবোই। এবি নেগেটিভ থেকে নিতে পারবে, পাশাপাশি ও নেগেটিভ থেকে নিতে পারবে, ঠিক আছে, ও নেগেটিভ থেকে নিতে পারবে। কারণ কি, এগুলো আমরা পারি। রহিম সাহেবের রক্ত গ্রুপের জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও। রহিম সাহেবের রক্ত গ্রুপ ও, আচ্ছা, এগুলা করব, এগুলো আমরা সহজ, এগুলো করতে পারবো। অনন্যার রক্তের প্রয়োজন হলে উদ্দীপকে উল্লেখিত কারো রক্ত কি সে গ্রহণ করতে পারে, অনন্যা ও নেগেটিভ না, ও নেগেটিভ কাউ থেকে কি রক্ত সে গ্রহণ করতে পারবে না, সে কিন্তু অন্যকে দিতে পারবে, অন্যকে সে রক্ত দিতে পারতেছে, কিন্তু সে নিজে রক্ত নিতে পারবে না, ঠিক আছে। তো আর 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 5 নাম্বার ব্যাপারটা একটু, তারপর আমি একটু দেখি, ঠিক আছে, একটু আপনাদের সাথেই করে সমাধান করি। রক্ত গ্রুপের জিনতাত্ত্বিক ব্যাখ্যা দাও। রক্ত গ্রুপের জিনতাত্ত্বিক ব্যাখ্যা হচ্ছে কি, এটা হচ্ছে পুরো বাংলা কথাবার্তা, ঠিক আছে, বয়ান লিখবেন যে রক্ত গ্রুপ হচ্ছে মাল্টিপল অ্যালিলিজম। রক্ত গ্রুপ হচ্ছে মাল্টিপল অ্যালিলিজমের প্রকৃষ্ট উদাহরণ। এরপর ল্যান্ডস্টাইনার, পরে হচ্ছে এই পজিটিভ নেগেটিভ আরএস ফ্যাক্টর ইত্যাদি ইত্যাদি, এগুলো ইনশাল্লাহ একটু দেখবো। তো এতটুকু স্লাইড শেষ হয়ে গেছে। তো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। পরবর্তী নেক্সট কোনো ভিডিওর দাওয়াত দিয়ে আহ্বান করে আমরা আমাদের এই লেকচার 3 এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।